নিজের ছবির শুটিং। নান্টু সাহেব সময় চলে যাচ্ছে, শেষ করেন। শোনেন, ছবি শুরু হয়েছে, ছবি শেষ হবে, এখন খাওয়ার ব্রেক, একটু খেয়ে নেই। ঝন্টু গ্রুপের ছবিগুলো করতে গেলে না আমরা কখনো টের পেতাম না যে ছবি হয়ে যাচ্ছে। আমি একটা খুব মজার ক্যারেক্টার করেছিলাম, একটা খ্রিশ্চান ক্যারেক্টার। আমার মা আমাদেরকে উঠাতে আসতো, ফারুককে উনি আলমগীর আলমগীর করে ডাকতো। কিন্তু ডাইরেক্টর তো নেই আমার হাতে, কমে গেছে। আর তো সবাই সবার সম্পর্কে কিছু না কিছু বলেছি, শেষ করতেই হবে একটা পর্যায়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আলমগীর। আমি অনেকদিন থেকে আমার পরিচালকদেরকে নিয়ে কথা বলছি। তো প্রথমে আমি বলি, উনি একজন সিনিয়র মোস্ট ক্যামেরাম্যান আব্দুল লতিফ বাচ্চু। উনিও ছবি ডিরেকশন দিয়েছে, অনেকগুলো ছবি করেছে। তার মধ্যে আমি ওনার একটি ছবি করেছি, দ্বীপকন্যা নামে একটি ছবি। তো ওনার সম্পর্কে কি বলবো, উনি আমার দৃষ্টিতে উনি একজন অসাধারণ ক্যামেরাম্যান। ওনার সেটে আমরা আর্টিস্টরা কখনো বসার স্কোপ পেতাম না। উনি শটটা নিয়ে আমরা হয়তো একটু রেস্ট নিতে যাচ্ছি, উনি বলতে, কিরে বসতে যাচ্ছিস কেন? যে বাচ্চু ভাই আপনি লাইট করবেন না? বলে আয় আয়, শট রেডি। বলে উনি ম্যাজিকের মতো ফাস্ট লাইটিং করতে পারতেন। যাক, বাচ্চু ভাইয়ের একটা ছবি করেছি। এর আগে একটা দুটা পর্বে হয়তো আমি একজনের নাম নিয়েছিলাম, মন্তাজুর রহমান আকবর। আমার খুব প্রিয় একটি ছেলে, আমার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে অনেক ছবি করেছে, কিন্তু ডাইরেক্টর হিসেবে আমি বোধহয় তার একটা ছবি করেছি। সেই ছবিটার নাম হলো তুমি আমার স্বামী। সেই ছবিতে রাজ্জাক ভাই ছিল, কবরী ছিল। আমি একটা খুব মজার ক্যারেক্টার করেছিলাম, একটা খ্রিশ্চান ক্যারেক্টার, যে একটি পরিবারকে সুন্দর করে মিলিয়ে দিয়ে নিজের জীবন বিসর্জন দেই। তো মন্তাজুর রহমান আকবর মাই ডিয়ার ছেলে, খুবই ভালো ছেলে। ওর অনেকে থাকে না, অনেক সময় দেখা যায় যে মুখে একটা বলে ভিতরে কিছু রেখে দেয়। মন্তাজুর রহমান আকবর দেখতে যত বড়, তার মনটা তত বড়। খুব ভালো ছেলে, অনেক অনেক হিট ছবি করেছে জীবনে, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে একটি ছবি করার। যাক, এরপরে হলো আরেকটা নাম, সেটা হলো ডাইরেক্টর মোস্তফা আনোয়ার। ওনারও বোধহয় আমি 2-3টা ছবি করেছি, কিন্তু এই মুহূর্তে আমি একটি ছবির নাম বলি, সেটা হলো বাংলার মা। ওনার সাথে কাজ করেছি। তারপর আরেকজন ডাইরেক্টরের সাথে কাজ করেছি, তাহের চৌধুরী। উনি ওই একটি ঘরানায় ছিল আমাদের, সে বিখ্যাত খান আতার রহমান, মানে আতা ভাইয়ের ঘরানায়, ওইখানেই ছবি বানাতেন। তো আতা ভাইয়ের প্রোডাকশন থেকে ওনার একটি ছবি আমরা করেছিলাম। ওই ছবিটা আমি, ফারুক, আরো অনেকেই ছিল ছবিতে। ফারুক ছিল আমার সাথে ওই ছবিটাতে। তো ছবির অনেক স্মৃতি আছে। ফারুক আর আমার একটি মধুর সম্পর্ক ছিল। আমরা তখন ফিল্মে আসিনি, ফারুকও আসেনি, আমিও আসিনি, কিন্তু ফারুকের সাথে আমাদের পারিবারিকভাবে একটি আসা যাওয়া ছিল। ফারুক আমাদের বাড়িতে আসতো, আমি যেতাম। তো ফারুক আমার বাড়িতে থাকলে আমার সাথে ঘুমিয়ে থাকতো। তো আমি আর ফারুক সকালবেলা ঘুমাচ্ছি, যখন আমার মা আমাদেরকে উঠাতে আসতো, ফারুককে উনি আলমগীর আলমগীর করে ডাকতো। এই আলমগীর ওঠ, আলমগীর ওঠ। তখন ফারুক বলতো যে, খালাম্মা আমি তো ফারুক। বলো, তোমাদের দুজনকে তো প্রায় একই লাগে। আচ্ছা যা, ঠিক আছে, একই তো কথা হলো। তুমি আমার বড় ছেলে, আলমগীর আমার ছোট ছেলে। এই যে আমরা দুই ভাই হলাম, ফারুকের মৃত্যু পর্যন্ত আমরা দুই ভাই ছিলাম। ফারুককে আমি অনেক মিস করি। খুব স্পষ্টবাদী ছিলেন, তাতে অনেকেই রাগ করতেন তার উপরে, কিন্তু আমি ভাবতাম যে তার ওই স্বভাবটাই ভালো ছিল, যে সে কোনো কিছু লুকিয়ে কথা বলতেন না, যেটা সত্য সেটা বলে দিতেন। এনিওয়ে, ফারুকের জন্য অনেক অনেক দোয়া। ও যেখানেই থাকুক ভালো থাকুক, আল্লাহ তাকে বেশ নাসিব করুক। তারপর আমি ছবি করেছি, হাসমত ভাইয়ের ছবি করেছি, ছবির নাম হাসি কান্না, কাজী জহির সাহেবের প্রোডাকশন। হাসমত ভাই যেমন একজন কমেডিয়ান ছিলেন, খুব ভালো অভিনেতা ছিলেন, কমেডি রোল টোল করতেন। এই শুটিংও খুব মজা করতাম, আর খুব হাসাতে পারতো আমাদেরকে। তো এই হাসি তামাশার মধ্যেই আমাদের শুটিং হতো। তো শুটিংটা আমরা ঠিক শুটিং মনে হতো না, মনে একটা কেমন যেন পিকনিক পিকনিক ভাব থাকতো না শুটিংয়ে। তবে কাজ কিন্তু উনি জানতেন। উনি যে শুধু হাওয়া হাসমতের মতো হাবার মতো অ্যাক্টিং করতেন স্ক্রিনে, তা নয়। উনি একজন দক্ষ টেকনিশিয়ান ছিলেন।
যাক, হাসমত ভাইও নেই আমাদের মাঝে, সবাই তো নেই, কেউ তো নেই। তারপর আরেকজন ছবি করেছি, ওই যে আমাকে প্রথম দিন না সেকেন্ড ডে যেই ডাইরেক্টর নিয়েছিল সিরাজুল ইসলাম ভুইয়া, তার যে চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল গফফার খান, তারও একটি ছবি করেছি। ছবির নাম ছিল দিওয়ানা, ওটাতে নায়িকা ছিল ববিতা। দিওয়ানার প্রডিউসার ছিল সেলিম সাহেব, উনিও নেই, গাফফার সাহেবও নেই। গাফফার ছোটখাটো একজন মানুষ ছিল, আর ও যখন ও ছবিটা করে সিরাজ ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল। তো আমরা নায়ক হয়েছে, অনেক দিন হয়েছে, তা ও গাফফার ছবিটা করলো। তো ওর মধ্যে একটা শ্রদ্ধাবোধ, একটা সুন্দর সম্মান করে সে কথা বলতো। আমি অনেক সময় বলতাম যে তোমার একটু আড়ষ্টতা ছিল, বোঝাতে গিয়ে একটু ভয় পেত না কি করতো। আমি তাকে অনেক চেষ্টা করেছি ফ্রি করতে, কিন্তু ও আমাকে ফাইনালি বলেই দিল আমি যেভাবে আছি আমাকে থাকতে দেন। তখন আমি বুঝলাম যে সে তার যে সম্মানটা আমার প্রতি যে তার যে ভালোবাসাটা, সেটা এক জায়গায় সে রাখতে চায়। তা আমি আর সেটাকে জোর করি নেই সেখানে। তো গফফারের ছবি করেছি। তারপর আমার খুব প্রিয় একজন ডাইরেক্টর নুরুল হক বাচ্চু, ওনারও ছবি বোধহয় 2-3টা করেছি। তো এখন একটি ছবির নাম বলি, সেই ছবিটার নাম ছিল দেনা পাওনা। ওখানে সুচরিতা ছিল, তারপর নতুন ছিল, আর জয়শ্রী কবির ছিল। খুব সুন্দর একটা গল্পের ছবি। তো নুরুল হক বাচ্চু ছবি আমি হয়তো 2-3টা করেছি, কিন্তু তার সাথে আমার একটি খুব সুন্দর সম্পর্ক এখনো। তার সাথে আমার মাঝে মধ্যে, উনি যদি ঢাকায় আসেন, উনি সম্ভবত আমেরিকা বা কানাডায় কোথায় থাকে আমি ঠিক জানি না, কিন্তু উনি এই দেশে থাকেন না। মাঝে মধ্যে যখন আসেন আমাকে ফোন করেন, এফডিসিতে আসেন, আমি এফডিসিতে যাই, গিয়ে ওনার সাথে দেখা করি, কথা বলি। খুবই ভালো মানুষ। তারপর আরেকজন বিখ্যাত একটি পরিবারের মানুষ, মানে শহীদুল্লাহ কায়সার, তার ভাই হলো জহির রেহান, তার ছোট ভাই হলো জাকারিয়া হাবিব। ওনারও একটি ছবি করেছি, ছবির নাম হলো বাসর ঘর। ওনার সম্পর্কে কি বলবো, ছবিটা করতে গিয়ে উনি খুব বিপদে পড়েছিলেন প্রডিউসারদেরকে নিয়ে। শাবানা ছিল ছবিতে, কিন্তু একবার হয় কি, আলমগীর শাবানা তখন শিডিউল এদিক সেদিক হলে বা টাকার অভাবে যদি শিডিউলগুলো ধরতে না পারে, ওই শিডিউল আবার মেনটেন করে ডেটগুলো বের করে দেওয়া, একটা বিরাট ঝামেলায় উনি পড়েছিল। তারপরে ছবিটা উনি শেষ করেছেন, কিন্তু উনি কিন্তু ওনার একটা নিজস্ব স্টাইলে ছবি করতেন, নিজস্ব একটা ফ্যামিলিটা তো দেখতে হবে কোথায়। শহীদুল্লাহ কায়সার, জাহির রেহান তার ছোট ভাই, তারা ইনবর্ন, মানে সব প্রতিভা নিয়ে জন্মেছিল এই পৃথিবীতে। যাক, ওনার প্রতি শ্রদ্ধা রইল। আরেকজন ডাইরেক্টর, খুব রোমান্টিক ডাইরেক্টর, প্রেমিক মানুষ, দিলীপ সোম। ওনারও একটি ছবি করেছি, সেই ছবির নাম ছিল তালুকদার। খুব মিষ্টি মানুষ, কি বলবো, লোকটা এই মানে কথা বলতো আস্তে আস্তে, কিন্তু তার ভয়েসটা ওই রকম একটি, মানে গলা যদি আমার থাকতো আমি বোধহয় ধন্য হয়ে যেতাম, এত মিষ্টি গলা ছিল তার। ছবি অনেকগুলোই করেছে উনি, কিন্তু ওনারও একটি ছবি আমি করেছি তালুকদার। তারপর কার কথা বলবো, আমাদের তমিজউদ্দিন রিজভির আমি 2-3টা ছবি করেছি। সেই ছবিগুলোর মধ্যে একটি হলো জেলের মেয়ে, আর একটা হলো জবাবদিহি। খুবই ভালো মানুষ ছিল, এবং মানুষকে হাসাতেও পারত। এবং ওনার সাথে আমার ম্যাক্সিমাম সময়, মানে হাসির যে কারণটা ছিল সেটা হলো আমার মাথার চুল, এবং ওনার মাথায় একটিও চুল ছিল না। এই নিয়ে সে মাঝে মধ্যে এমন সুন্দর সুন্দর জোক বলতো, অদ্ভুত। যে আমরা দুজন, মানে একটা চেয়ার আছে, মনে করেন আমি গল্পটা বলি, একটা চেয়ার আছে, তো চেয়ারে উনি বসা ছিল। যখন আমি আসলাম, উনি বললো যে আসেন হিরো, বসেন। আমি যে মাথা খারাপ নাকি, আপনি ডাইরেক্টর, আপনি বসেন। এছাড়া তো আপনাকে বসতে বলতে দিতে পারিনি, আপনি যে আমাকে যে সম্মান দেখালেন, আপনাকে তো আমার মাথায় বসানো উচিত। কিন্তু দুঃখের বিষয় যে আমার মাথায় তো একটাও চুল নেই, আপনি বসবেন কোথায়, স্লিপ করে পড়ে যাবেন। তো এই ছিল তমিজউদ্দিন রিজভী। তো রেসপেক্ট টু হিম, উনিও আমাদের ছেড়ে চলে গেছে। এরপর হলো আমাদের বিখ্যাত বশিরুল হক। উনি পরিচালকের থেকে ওনার বড় পরিচয় ছিল বাংলাদেশের সর্বপ্রথম একটি চাইনিজ রেস্টুরেন্ট ছিল চৌচিন চৌক, গুলিস্তান বিল্ডিং এ। সেই রেস্টুরেন্টের উনি মালিক ছিলেন। তারপর উনি প্রযোজক হিসাবে আসলেন চলচ্চিত্রে, অনেকগুলো ছবি বানিয়েছে। আমিও ওনার কয়েকটা ছবি করেছি। তো বশির ভাইয়ের ওই ছবিটার নাম, ওনার যেটা আমি করেছি, সেই ছবিটার নাম ছিল অপরাধী। উনি টোটাল ছবিটা ব্যাংককে করেছিল, এবং
উনি নিজেও কিন্তু একজন অভিনেতা ছিলেন। উনি ২-১টা ছবিতে ভিলেনেরও রোল করেছেন, ১টা-২টা ছবিতে একটু সাইড নায়ক হতেও চেষ্টা করেছেন, পরে কোনোটাই করেননি। আর উনার চাইনিজ রেস্টুরেন্টটা এখন বোধহয় নাম পরিবর্তন হয়েছে, এটা এখন কাকরাইল মোড়ে চলে এসছে। সেটা চাইনিজ রেস্টুরেন্ট এখনো আছে, তার ছেলেরা হয়তো চালায়। তো বশির ভাই ছাড়া আরেকজন হলো এম এ খালেক নামে একজনের একটা ছবি করেছে, সেই ছবির নাম হলো রাজমাতা। এই রাজমাতা একটি পোশাকি ছবি। এম এ খালেক এরা সবই হলো ওই আমাদের দেলোয়ার জাহান ঝন্টু গ্রুপেরই লোক। ওইভাবেই ছবিগুলো হতো হই হুল্লোড় করে। তারপর মানে এই ঝন্টু গ্রুপের ছবিগুলো করতে গেলে না আমরা কখনো টের পেতাম না যে ছবি হয়ে যাচ্ছে, কোথায় যেন একটা গতি থাকতো ছবি মেকিং এর, চলছে, আসেন দাঁড়ান শট দেন, ভালোই লাগতো। আর মাঝে মধ্যে আমি পোশাকি ছবি খুবই কম করেছি, কিন্তু খারাপ লাগতো না, মাঝে মধ্যে ভালোই লাগতো। অনেকেই বলতো যে আপনি পোশাকি ছবি আর একটু করতে পারতেন, আপনার হাইট টাইট খুব ভালো পোশাকি ছবির জন্য। আমি তো পোশাক পরেই ছবি করি, ওটার মধ্যে ডিফারেন্স কি আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, ওই পোশাকি ছবিগুলোতে একটু রঙিন কাপড় চোপড়, আর নর্মালি আমি একটু সাদামাটা কাপড় চোপড় পরে করি। এই আমি পোশাক পরেই কাজ করি, এরকম যোগটোগ করতাম। তারপর আরেকজন খুব মজার ডাইরেক্টর ছিল, তার সম্বন্ধে ১টা-২টা গল্প বলবো। ডাইরেক্টর হাফিজ উদ্দিন, ওনার একটি ছবি করেছি আমি, পথে হলো দেখা। ওনার ছবিতে গানগুলো ভালো থাকতো, ওনার সব ছবিতেই গান ভালো থাকতো। যদি আমি বোধহয় আরেকটা বোধহয় কি ছবি করেছিলাম ভুলে গেছি, এই ছবির প্রত্যেকটা ছবির গান খুব ভালো থাকতো। ওনার একটি গল্প বলি, হাফিজ সাহেব যদি শোনেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, উনি বেঁচে আছেন আমাদের মধ্যে, ভালো লোক এবং বিগ হার্ট, মানুষকে খাওয়াতে খুব পছন্দ করেন, ওল্ড টাউনের লোক। তো রাজ্জাক সাহেবের একটা শুটিং করবেন, তো রাজ্জাক সাহেব মেকআপ নিয়ে বাড়িতে আছেন, গুলশানি কোথায় শুটিং হবে। তো রাজ্জাক সাহেব বললেন যে হাফিজ তুমি গাড়ি নিয়ে চলে এসো, আমরা শুটিংয়ে যাব। হাফিজ সাহেব গেলেন তার বাড়িতে, গিয়ে বললো যে রাজ্জাক সাহেব চলেন, শুটিং রেডি, গাড়ি নিয়ে চলে আসছি। বলে গাড়ি এনেছো? বলে হ্যাঁ গাড়ি নিয়ে এসছে। রাজা সাহেব বাড়ি থেকে বেরিয়ে দেখেন যে এটা হোন্ডা। বলে কি, আমি হোন্ডার পেছনে বসে যাব? বলে এটা গাড়ি না, এটা একটু ছোট গাড়ি, অসুবিধা নেই তো। উনি রাজ্জাক ভাইয়ের মতো এত বড় একজন অভিনেতাকে, এত বড় একজন মানুষকে হোন্ডায় বসিয়ে তার স্পটে নিয়ে গেল। এরকম আরেকবার আমাদের শুটিং করছিলাম, এই যে পথে হলো দেখার, সেখানে আমি আর অঞ্জনার শুটিং হচ্ছে। আমরা যাব ইয়েতে নরসিংদী কোথায় ট্রেনে করে যাব, ওইখান থেকে শুটিং শেষ করে গাড়িতে করে আসব। আমরা নরসিংদী বা ওখানে ভৈরব গিয়ে নামলাম। ভৈরব নামার পর আমি বললাম যে আমরা এখন যাবো কি করে বলে গাড়ি থেকে নামার পর গাড়ি তো ছেড়ে চলে গেল, ট্রেন তো চলেও গেল, হাজার হাজার লোক, মানে কি অবস্থা। তারপরে কোনো রকম আমাদেরকে নিয়ে স্টেশনের একটা ওয়েটিং রুম ছিল, সেখানে বসিয়েছে, সেই দরজা ভেঙে ফেলেছে। তারপরে আমি বললাম যে তোমার গাড়ি কই? বলি তো আসবে, আসলে কোনো গাড়ি টাড়ি কিছুই ছিল না। পরে ওখানকার কিছু লোকাল ছেলেবেলে দিয়ে একটি বাস ভাড়া করে ইউনিটকে নিয়ে আমি ঢাকায় আসি। তখন হাফিজ খুব ঠান্ডা মাথায় বলে যে আমি জানতাম তো হিরো, আপনি হলেন একটা এক্সপার্ট লোক, ঠিকই একটা ব্যবস্থা হলো, এই যে দেখেন ঢাকা চলে যাচ্ছি। তো হাফিজ খুব মজার কাজ করতো আর কি। এনিওয়ে, উনি বেঁচে আছেন, এই অনুষ্ঠান যদি উনি দেখেন খুশি হবে, আর সত্য কথা খুশি হবে উনি, কারণ উনি কিন্তু খুব অল্পতে খুশি হতেন। ওনার চাওয়া লিমিটেশন ছিল, বলে আলমগীর আমার তেমন কিছু চাওয়ার নেই, আমি ছবি বানাতে পারলে আমি খুশি হই। ঠিক আছে হাফিজ ভাই, আপনি ভালো থাকেন, আপনাকে অনেক অনেক সালাম, শ্রদ্ধা। তারপর আরেকজন ডাইরেক্টর আমি ছবি করেছি, কাজী কামাল, তার ছবি করেছি হলো, ছবিটার নাম হলো লাখে একটা। উনি নর্মাল একজন মানুষ, কোন রকম সাথে পাচ্ছে নেই, কোনো আড্ডাবাজিতে নেই, মানে ছবি যখন শুটিং চলাকালীন উনি খুব সিরিয়াস টাইপ অফ একজন মেকার। লাখে একটা খুব বড় ছবি ছিল, সেই ছবির প্রযোজক ছিল আবু তালেব। আমি প্রযোজকের নামটা নিলাম আবু তালেব এই কারণে, উনি বাংলাদেশের চলচ্চিত্রের বিগিনিং এর দিকে একজন খুব নামকরা এডিটর ছিলেন। তো তার এই ছবিটা করেছিলাম। তো এই যে কাজী কামাল, শুটিং এর পরে কিন্তু আড্ডাবাজ। আমাদের আড্ডার একটি জায়গা ছিল, আমাদের ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের একটা স্টাডি রুম আছে, সেখানে আমরা সিনিয়ররা ওখানে আড্ডা মারতাম বেশি। তো কাজী কামাল সেই আড্ডার একটি মধ্যমণি হয়ে থাকতেন সব সময়, ভালো লোক। এখন আর আসেন না আড্ডা মারতে, এখন অবশ্য আমারও যাওয়া হয় না আড্ডা মারতে, কিন্তু ওনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সবই থাকলো।
কাজী কামাল সাহেব, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। এরপরে যার ছবি করেছি তাকে অনেকে চেনে, খুব পপুলার ছিল আমাদের এফডিসিতে। তো ওনার নাম ছিল সিদ্দিক জামাল নান্টু, বীর মুক্তিযোদ্ধা। উনি অনেক ছবি করেছেন, আমি তার মধ্যে একটি ছবি করেছি, ছবির নাম বিদায়। ওখানেও শাবানা ম্যাডাম ছিল। তো ওনার সাথে কি বলবো, ওনার সাথেও ওই যে শুটিংটা হতো, একটা পিকনিক ভাব থাকতো। নিজের ছবির শুটিং, নান্টু সাহেব সময় চলে যাচ্ছে, শেষ করেন। বলে শোনেন, ছবি শুরু হয়েছে, ছবি শেষ হবে, এখন খাওয়ার ব্রেক, একটু খেয়ে নেই। আরে কি বলেন, আমরা একটু পরে খাই, শুটিংটা শেষ করি। বলে মানে শুটিং তো সারা জীবনেই হবে, এই বেলাটা চলে গেলে তো খাওয়াটা অন্য সময় হবে, মানে টাইমের মধ্যে না খেলে আপনার তো শরীর খারাপ করবে। আপনি খেয়ে নেন, শরীরটা ভালো রাখেন, তারপর শুটিং করেন। আর গল্প উনি বলতে পারতেন এমনভাবে যে একটি সম্পূর্ণ অবাস্তব ঘটনাকে বাস্তব রূপ দিয়ে উনি একটি গল্প বলে ফেলতে পারতেন, এবং হঠাৎ করে। তাহলে এটা কিভাবে বললেন নান্টু সাহেব, এটা তো গল্পটার মধ্যে কেমন জানি কি জানি মনে হচ্ছে। বলে আমি কি সত্য গল্প বলছি নাকি, আমি তো বানিয়ে এখন একটা গল্প বললাম। মানে হি ওয়াজ আ জিনিয়াস। এনিওয়ে, যাক, মজার মানুষ ছিলেন। তো হান্নানের সাথে আমার, ও ছবি করার আগেই আমার সাথে হান্নানের একটা সুন্দর সম্পর্ক ছিল। ও ছিল বিখ্যাত ডাইরেক্টর আমজাদ হোসেন সাহেবের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল, সেখান থেকে ওর সাথে পরিচয়। তখনকার দিনে এই যে আমজাদ হোসেন বা মুস্তাফা মাহমুদ বা দিলীপ বিশ্বাস, এদের যে অ্যাসিস্ট্যান্টরা ছিল, চিফ অ্যাসিস্ট্যান্টরা ছিল, আমরা যখন নতুন ছিলাম তখন কিন্তু আমাদের সম্পর্কটা, বন্ধুত্বটা এই অ্যাসিস্ট্যান্ট, চিফ অ্যাসিস্ট্যান্টের সাথেই হতো। ডাইরেক্টররা একটু আমাদের ধরা ছোঁয়ার বাইরেই থাকতেন। তো হান্নানের সাথে আমার ওইভাবেই পরিচয়। হান্নানের একটি ছবি আমি করেছি, বিচ্ছেদ। উনি অনেক কিছু আমজাদ হোসেনের পেয়েছিলেন, খুব সুন্দর লিখতে পারতেন, স্পেশালি সংলাপগুলো খুব সুন্দর লিখতেন, এবং তার ছবিতে গান থাকতো খুব সুন্দর সুন্দর, খুবই সুন্দর গান থাকতো। যাক, ওনার সাথে একটি ছবি করেছি, বিচ্ছেদ। এরপর আরেকটা ছবি করেছি জামশেদুর রহমান, জামশেদ, তার ছবির নাম ছিল ননদ ভাবি। এই আরেক ডাইরেক্টর, আহারে কি যে পান খেত, ওরে বাবা, ওর মতো পান খাওয়া এফডিসিতে বোধহয় ওকে বিট করতে পারবে কেউ ছিল না, এত পান খেত। আর যখন এই কাছে আসতো, আমি, ভাই পানের ওটা ফেলে আসো বাইরে, তারপরে কথা বলো। এনিওয়ে, যাক, তার একটি ছবি করেছি, ছবির নাম ছিল ননদ ভাবি। জামশেদ ছিল বেসিক্যালি সাইফুল আজম কাশেমের চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এবং সারা জীবনেই কাশেম সাহেবের সাথেই ছিল। এখন অবশ্য উনি ছবি করেন না, চলচ্চিত্রে নেই। এখন আমি শুনেছি কোথাও বোধহয় উনি চাকরি করেন, কোনো একটি ক্লাবে হয়তো চাকরি করেন। তবে আমার সাথে ওনার এখনো সম্পর্ক আছে, মাঝে মধ্যে আমি ফোন করি, উনিও মাঝে মধ্যে ফোন করে, আমরা কথা বলি, খোঁজ খবর নেই। জামশেদ, ভালো থাকবেন। এরপর মুশফিকুর রহমান গুলজার, তারও একটি ছবি করেছি আমি, বা দুটো ছবি করেছি। সুখের ঘরে দুঃখের আগুন ছবিটা করেছিলাম, ভালো একটি মিষ্টি পারিবারিক ছবি। গুলজারেরও পাস্ট হলো, গুলজার বেসিক্যালি একজন সাংবাদিক ছিলেন, তারপরে চলচ্চিত্র পরিচালক হয়েছেন। এই আরেকজন পরিচালক ছিল রুহুল আমিন বাবুল, ওটা একটা কো প্রোডাকশনের ছবি ছিল। সেই ছবিতে ঢাকার পোর্শনে উনি ছিলেন পরিচালক, আর কলকাতার থেকে একজন পরিচালক ছিল, উনি ছিল কলকাতার বিখ্যাত নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই ছবিটার নাম ছিল আমি সেই মেয়ে। আমি সেই মেয়েতে জয়াপ্রদা ছিল, তারপর ঋতুপর্ণা ছিল, ঢাকা থেকে আর অনেক আর্টিস্ট ছিল। আমাদের এক বিখ্যাত প্রডিউসার নাসিরউদ্দিন দিলু ছিল ঢাকার পোর্শনের প্রডিউসার, কলকাতার প্রডিউসার ছিল তোচন ঘোষ। তারা সবাই আমার পূর্ব পরিচিত। সুন্দর মতো একটা ছবি করেছিলাম দুই দেশের সব শিল্পীদেরকে নিয়ে। ভালোই লাগতো যে আমাদেরকে ট্রেনিং দিতে হতো জয়াপ্রদাকে, বাংলা বলতে তার খুব কষ্ট হতো, তারপরও উনি খুব চেষ্টা করতেন, বলেছেনও, আমরা সবাই মিলে চেষ্টা করেছি ওনাকে কিছু কিছু করে শেখাতে। তো ছবিটা ভালো ছবি হয়েছিল, প্রসেনজিৎ এর সুন্দর ছবি করেছিল। তারপর আমাদের দেশের আরেকজন খুব মিষ্টি প্রেমের ছবি করা ডাইরেক্টর, যার নাম হলো জাকির হোসেন রাজু। আমি রাজুর অনেকগুলো কাজ দেখেছি, যেমন ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, আরো কি জানি ছবি। তো সেখানে আমি ওর ছবি করেছে মিলন হবে কতদিনে। তো রাজু ভালো ছবি করে, প্রেমের ছবি করে, সামাজিক প্রেক্ষাপটের ছবি করে। রাজুর আরেকটা গুণ আছে, রাজু খুব ভালো গানও লিখতে পারে, রাজুর ছবির গানগুলো ভালো হতো। ওভারঅল রাজু ভালো ছেলে। তারপর বলতে হয় আরেকজন ডাইরেক্টর
রকিবুল আলম রকিব। তার আমি দুটা ছবি করেছি, একটা হলো রিকশাওয়ালার প্রেম, আরেকটি হলো চাকরের প্রেম। মানে ওদের প্রেমটা নিয়েই ছিল আর কি। তো ওই ছবিতে মান্নাও ছিল আমার সাথে। মান্নার সাথে এর আগেও আমি অনেকগুলো ছবি করেছি, 2-4টা ছবি করেছি। মান্না বরাবরই আমার সাথে খুব কি বলবো, অত্যন্ত ভদ্র ছেলে ছিল, জানার এবং শেখার খুব আগ্রহ ছিল, পরিশ্রমী ছিল। চলচ্চিত্রের বাইরে কখনো কোনো কিছু নিয়ে ভাবতে শুনি নেই বা দেখিও নি। একটা পর্যায়ে মান্না তো এই দেশের একটা সুপারস্টার হয়, তারপর খুব অসময়ে সে চলে যায়। তার জন্য অনেক অনেক দোয়া থাকলো, আল্লাহ তাকে বেস্ট নসিব করুক, এই দোয়া করতে পারি। তারপর সর্বশেষ বলি, আরেকজন হলো সাদাত হোসেন লিটন। তার একটি ছবি করেছি, জীবন মরণের সাথী। জীবন মরণের সাথী একটি সামাজিক পারিবারিক ছবি। এই ছবিতে আমার সাথে অভিনয় করেছে আজকের সুপারস্টার সাকিব খান। সাকিব আমার সাথে এর আগেও কয়েকটা ছবি করেছে। সাকিবের ভেতরে যে জিনিসটা আছে সেটা হলো পরিশ্রম করার শক্তি। ও প্রচন্ড পরিশ্রম করতে পারত এবং তার শেখার প্রচন্ড একটা টেন্ডেন্সি ছিল, যে একটা শট দিল গিয়ে দূরে বসে পড়লো তা নয়। তার কো আর্টিস্টরা, আমি বা অন্যান্য কো আর্টিস্ট যারা কি শট দিচ্ছে, সে কিন্তু সেটাও দূর থেকে বসে বসে দেখতো। তো এই দেখাটার কিন্তু বেসিক্যালি একটি ক্লাসের মতো, আপনি অনেক কিছু শিখতে পারবেন সেখান থেকে। তো সাকিব আজকে সুপারস্টার বলেন বা এই চলচ্চিত্র, টোটাল বাংলাদেশ চলচ্চিত্র সাকিব নির্ভর এখন। তো টোটালটাই সে তার নিজস্ব পরিশ্রমে করেছে, নিজস্ব মেধায় করেছে। তার জন্য গুড উইশেস রইল আমার, সে আরো ভালো করুক, আরো সুন্দর করুক। আর আরেকজন ডাইরেক্টর ছিল শাহিন সুমন, তারও আমি একটি ছবি করেছিলাম, কে আপন কে পর। ওই ছবির প্রডিউসার ছিল অমিত হাসান, আমার এগেনস্টে ছিল ববিতা, আর অমিত হাসানের এগেনস্টে ছিল অপু বিশ্বাস। তো শাহিন সুমন ওই ছবিটা করেছি আমি, ভালো লেগেছে কাজ করে, ইনভলভ হয়ে কাজ করতো। তো শাহিন সুমন কিন্তু দুজন ছেলে, একজন হলো শাহিন, একজন সুমন। ছবিটা কিন্তু শাহিনেই বেশি বানাতো, শাহিনেই বেশি ইনভলভ থাকতো। তো সেই ছবিতে অপু বিশ্বাসের সাথে কাজ করেছি। আর ববিতার সম্বন্ধে কি বলবো, ওনারা তো আমার সিনিয়র, ওনাদের সম্পর্কে বলার আমার উচিত নয়। এনিওয়ে, মোটামুটি ভাবে এই যেসব ডাইরেক্টরদের কথা বললাম তাদের সকলের ছবি করেছি, তাদের সকলের স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, শ্রদ্ধা পেয়েছি। বিনিময়ে আমিও তাদেরকে শ্রদ্ধা করেছি। ছোট বড় কোনো সমস্যা আমার কাছে ছিল না, আমি ডাইরেক্টরদেরকে শ্রদ্ধা করতাম। আরো বলবো, কিন্তু ডাইরেক্টর তো নেই আমার হাতে, কমে গেছে। আর তো সবার সম্পর্কে কিছু না কিছু বলেছি। তা আমি আমার এই অনুষ্ঠান দেখে যারা কমেন্ট করেন, আমি কমেন্টগুলো পড়ি, আমার খুব ভালো লাগে। আপনাদেরকে সেই কারণে ধন্যবাদও জানাই এবং আমি খুবই ভাগ্যবান যে আপনারা আমাকে ভালোবাসেন এবং বলেন যে এই অনুষ্ঠান যাতে আমি চালিয়ে যাই। কিন্তু অনুষ্ঠানের চালিয়ে যাওয়ার তো আর ক্ষমতা আমার হাতে নেই, শেষ করতেই হবে একটা পর্যায়ে। তবে এটাই শেষ পর্ব নয়, আরেকটু আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।